নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে দেখেছেন নূপুর শর্মাজির একটি মাত্র বক্তব্যে সমস্ত ইসলামিক দেশ, পৃথিবীর সমস্ত ইসলামিক দেশ এক হয়ে গেল এবং একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে এমন একটি অবস্থার সৃষ্টি করলো যাতে ভারতের শেয়ার বাজার অবধি পতনের মুখে পড়লো। কিন্তু আজ বাংলাদেশে ঘটে যাওয়া এই অজস্র সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, এই অত্যাচার, এই নির্মম বর্বরতাও কিন্তু আমাদের চোখ খোলাতে পারলো না। আর পারবে বা কি করে? এই রাঠির মতো লোকেরা তো বৈদেশিক অর্থে হৃষ্টপুষ্ট হয়ে কোনো না কোনো প্রাইজ, কোনো না কোনো খ্যাতি, কোনো না কোনো পাওয়ার, কোনো পোস্টের লোভে এমন ভাবে মানুষের ব্রেন ওয়াশ করে চলেছে, মানুষকে ভুয়ো সেকুলারিজম আর ভুয়ো কমিউনিজমের পাঠ এমন ভাবে পড়াচ্ছে যে মানুষের চোখ আর খুলছে না, তারা হিপনোটাইজড হয়ে রয়েছে। হিন্দুত্বের সমস্ত দায়িত্ব যারা যেন নিয়ে নিয়েছে বিজেপি, তারাই বা কি করছে? তাদের গভর্নমেন্ট হয়েছে, তারা কেন কোনো কঠোর পদক্ষেপ নিতে পারছে না এই রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে? বেশ কিছুদিন আগে একটি ভিডিও করে যার টপিক ছিল इंडिया वर्सेस बांग्लादेश। बांग्लादेश जैसे देश भी अब इंडिया को पीछे छोड़ने को है। कैसे बांग्लादेश इतना आगे निकल गया जहां पर इंडिया सुपर पावर 2020 के सपने देख रहा था, और क्या चीजें हम सीख सकते हैं বাংলাদেশ। এনার মতো লোকেদের জন্যই চায়না, আমেরিকা, পাকিস্তান, ইংল্যান্ড আর ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে যারা এখন প্রত্যক্ষ উপনিবেশ থেকে শিফট করে পরোক্ষ উপনিবেশ গড়ে তুলছে সারা পৃথিবীতে নিজেদের দবদবা বজায় রাখতে চাইছে, তাদের এজেন্ডা গুলো কিন্তু তারা এনাদের দিয়ে করাচ্ছেন, এনাদের পয়সা দিয়ে। আর বলা যায় না, এমনও হতে পারে ভবিষ্যতে কোনোদিন এনাকেই নোবেল ফোবেল দিয়ে হয়তো কোনো একটি দেশের প্রাইম মিনিস্টার করে দেওয়া হলো। অ্যাডলফ হিটলারের মেইন ক্যাম্প বইটার কথা শুনেছেন? এই মেইন ক্যাম্প বইটা প্রকাশিত হয় 1925 এবং 1927 সালে দুবার, এবং এই বইটি লিখেছিলেন উনি যখন উনি জেলে বন্দী ছিলেন। আদ্যপান্ত প্রোপাগ্যান্ডায় ভরা এই বইটি কিন্তু এতদিন ব্যান ছিল, এবং 1915 সালের পর থেকে এই বইটি প্রকাশিত হতে থাকে জার্মানিতে। এবং আমার মনে হয় মিস্টার রাঠি জার্মানিতে এই বইটা পড়ে নিজের প্রোপাগ্যান্ডাটা কিভাবে ছড়াতে হবে, কিভাবে মানুষের চোখ বুঝিয়ে রাখতে হবে এবং উনি যেটা চান সেটাই দেখাতে হবে, সেটা শিখেছেন। এবার চলে আসি বাংলাদেশটি কিভাবে ভারতের থেকে এগিয়ে কারুর বাড়ির পায়খানার প্যান, চেয়ার, টেবিল সবকিছু এইভাবে নির্লজ্জের মতন চুরি করে পালাচ্ছে। একটার একটা প্রশ্নের ওনার জবাব আমি আজ দেবো, আর আপনাদের সামনে ওনার ঢপগুলো, ওনার মিথ্যেগুলো, ওনার প্রোপাগ্যান্ডাগুলো খুলে ধরবো। ফিমেল লিটারেসিতে এবং মহিলাদের স্বাধীনতায় নাকি বাংলাদেশ অনেক এগিয়ে। এই দৃশ্যগুলো দেখার পর, যেখানে বর্বরভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে, যেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর কঠোর নির্মম বর্বর অত্যাচার চলছে, যেখানে নারী স্বাধীনতা, বাক স্বাধীনতা যেখানে শিখে এসে ঠেকেছে, সেখানে উনি এইরকম কথা বলছেন। ওনার ডেটা অনুযায়ী মানুষের গড় আয়ু বাংলাদেশে 72 এবং ইন্ডিয়াতে 68.3। যদি এটাই হবে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে ভারতবর্ষে চিকিৎসার জন্য আসছেন? হওয়ার তো উচিত ছিল উল্টোটা, যে ভারত থেকে লোকে পাকিস্তান বা বাংলাদেশে চিকিৎসার জন্য যাবে। নারী শিক্ষায় এগিয়ে যে নমুনা দেখুন, যেখানে তাদের দেশ স্বাধীনতার জন্য যিনি যুদ্ধ করেছেন, যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেই বঙ্গবন্ধুর মূর্তিতে এরকম করা হয়। সেই বঙ্গবন্ধু ভারতের জন্য যাই হোক, ভালো কি খারাপ সেই নিয়ে পরে কন্টেন্ট করা যাবে, কিন্তু বাংলাদেশের জন্য তো উনি হয়তো ন্যাশনাল হিরো, তার মূর্তির এই দশা। গণভবনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর পোষ্য প্রিয় রাজহাঁস থেকে শুরু করে ছাগল, হরিণ, বেড়াল, কুকুর, মাছ, সেগুলোর সাথে যেভাবে ট্রিটমেন্ট, যেভাবে বর্বরতা করা হচ্ছে, সেই দৃশ্য দেখার পর আর কি আপনাকে আলাদা করে বলতে হবে কোন দেশ শিক্ষায় এগিয়ে? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে নাকি বাংলাদেশ এগিয়ে। হ্যাঁ, এই ভিডিওগুলো দেখে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এদের চোখের জলের হিসেব কি কেউ রাখছে? বাংলাদেশে নাকি কর্মরত মহিলাদের সংখ্যার পার্সেন্টেজ অনেক বেশি ভারতীয়দের থেকে, বাংলাদেশে নাকি এমপ্লয়মেন্ট রেট অনেক বেশি, বাংলাদেশে নাকি মহিলারা অনেক বেশি টাকা ইনকাম করেন। তাহলে তারপরে এত দারিদ্রতা কেন, এত চুরি কেন, এত লুট কেন? আর যদি এমপ্লয়মেন্ট এতই ভালো হয় তাহলে ওটা নিয়ে এই আন্দোলন কেন? আর যদি সবকিছুই এত ভালো হয়, এত সুন্দর হয়, তাহলে সেই দেশের গভর্নমেন্টকে আপনারা ফেললেন কেন এইভাবে? আসলে আপনাদের কথা আর আসলে বাস্তব ঘটনা এইগুলো যদি ঠিকঠাক যাচাই করা যায়, তাহলেই আপনাদের ডাবল স্ট্যান্ডার্ডটা বোঝা যাবে, এবং কিভাবে এই ডেটাগুলোকে প্রসেস করা হয়, কিভাবে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, কিভাবে ধনী দেশগুলোর ইনফ্লুয়েন্স একটি দেশকে চাইলে ভালো দেখাতে পারে, একটি দেশকে চাইলে বাজে দেখাতে পারে, অর্থাৎ কিভাবে ডেটাকে বিকৃত করে প্রোপাগ্যান্ডা করা যেতে পারে। এগুলোই তো শেখার এই ভিডিওগুলো থেকে। পরিশেষে উনি কিন্তু নিজের কথায় নিজে ফেসে গেছেন, যেখানে গিয়ে উনি একটুখানি জিনিসটাকে ডাইলিউট করার জন্য বলতে চান যে কোন কোন দিকে বাংলাদেশ একটুখানি ভারতের থেকে পিছিয়ে, এবং ওখানে উনি বলছেন বাংলাদেশ নাকি ফ্রিডম অফ স্পিচে, অর্থাৎ বাক স্বাধীনতায়, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারতের থেকে বেশ অনেকটা পিছিয়ে। मायने हैं जहां पर इंडिया आज के दिन बेहतर है बांग्लादेश।
जैसे कि प्रेस फ्रीडम इंडेक्स में। এবার আপনি বলুন তো, যদি বাক স্বাধীনতায়, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় যদি পিছিয়ে থাকে, তাহলে ডেটাগুলো, যে ডেটার উপর ভিত্তি করে এই ইন্ডেক্সগুলো, এই হ্যাপিনেস ইন্ডেক্স, লিটারেসি ইন্ডেক্স, এই ফিনান্সিয়াল ইন্ডেক্সগুলো করা হলো, সেই ইন্ডেক্সগুলো কতটা ঠিক? যদি ডেটাটাই না ঠিক হয়, পরিশেষে বলি জাগুন, কারণ অবস্থা দেখতে পাচ্ছেন ওই দেশে সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা রয়েছে, আর তাদের পাশে দাঁড়ানোর মতন কিন্তু কেউ নেই। বাংলাদেশের হিন্দুদের কান্না একবার চোখ মেলে দেখুন, তাদের চোখের জলকে একবার অনুভব করুন, নিজেকে ওই জায়গায় কল্পনা করুন। এরপরেও যদি মনে হয় এটা জাতের লড়াই, ভাতের লড়াই, এ সমস্ত নিয়ে আপনার মনে সন্দেহ রয়েছে, কিভাবে দিনের পর দিন তাদের সম্পত্তি লুট করা হচ্ছে, তাদের মান ইজ্জত, তাদের জীবন, তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছুকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধুমাত্র জাতের নামে। মাথায় পাগড়ি পরে মোমবাতি নিয়ে হাতে যারা নামতেন, কোথায় গেলেন সিকিউলাররা, কোথায় গেলেন কমিউনিস্টরা? ভারতীয় মুসলিম ভাইদেরও বলবো, আপনারাই বা কেন চুপ? সিরিয়া, গাজা, প্যালেস্টাইনে যখন মানুষ মারা যায়, সেই মানুষগুলোকে তো হিন্দুরা মারে না, তার প্রতিবাদ আপনারা করেন। কিন্তু আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, তার প্রতিবাদও কিন্তু আমরা আপনাদের থেকে, অর্থাৎ আমাদের ভাইদের থেকে আশা করি। জাগুন, দয়া করে জাগুন, না হলে চিরতরে ঘুমিয়ে পড়তে হবে। খুব ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে। অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন, সকলের মধ্যে এই চেতনা গড়ে তোলার জন্য। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।